হ্যালো যশোর, দেখতে মিষ্টি একটা ভোর চলে আসলাম যশোর। আজকে যশোর সমস্ত কিছু দেখাবো এবং আপনাদের নিয়ে একসাথে উপভোগ করবো। তো চলুন একসাথে উপভোগ করা যাক। আজকের এই ভিডিওতে যশোর জেলা সহ যশোর জেলার সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবার সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি লাক্সু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ যশোর। যশোর অতি প্রাচীন এবং পরিচিত একটি জনপদ। আনুমানিক 1450 খ্রিস্টাব্দের দিকে পীর খান জাহান আলী সহ 12 জন আউলিয়া যশোরের মুরালিতে ইসলাম ধর্ম প্রচারের জন্য আসেন এবং সেখানে একটি কেন্দ্র স্থাপন করেন। ক্রমে এই স্থানে মুরালি কসবা নামে একটি নতুন শহর গড়ে ওঠে। 1555 খ্রিস্টাব্দের দিকে এখানে তারা যশোর রাজ্য প্রতিষ্ঠিত করে। যশোর জেলার নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত মেলে। ঐতিহাসিকদের মতে এই জেলার নামকরণ সম্পর্কে মতবিরোধ দেখা যায়। আরবি ভাষায় যশোর থেকে বাংলায় যশোর শব্দের উৎপত্তি হয় বলে ধারণা করা হয়। আরবি ভাষার যশোরের অর্থ হচ্ছে সাঁকো। এককালে যশোরের সর্বত্র নদী নালায় পরিপূর্ণ ছিল, তাই পারাপারের জন্য নদী বা খালের উপরে সাঁকো বানানো হতো। পীর খান জাহান আলী বাঁশের সাঁকো নির্মাণ করে ভৈরব নদী পেরিয়ে মুরালিতে আসতেন বলে জানা যায়। এই সাঁকোর আরবি শব্দ যশোর থেকে যশোর নামের উৎপত্তি হয়। আমার পিছনে যে সুন্দর ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যশোরের কালেক্টরেট ভবন। এই ভবনটি নির্মাণ কাজ শুরু করা হয় 1800 সালের শেষের দিকে এবং আপনি জানলে অবাক হবেন যে 1971 সালে যখন যুদ্ধ হয় তখন বাংলাদেশের যে মানচিত্র ঘোষিত পতাকা, সেই পতাকাটি এখানেই সর্বপ্রথম উত্তোলন করা হয়। যশোর জেলার ঐতিহ্যের ধারক এবং বাহক হিসাবে এই কালেক্টরেট ভবন খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে আছে এবং এই ভবনটি দেখতে খুবই সুন্দর। আপনারা যারা যশোরে আসবেন তারা অবশ্যই এই ভবনটি দেখবেন। অ্যান্ড এই ভবনটি রাতের বেলাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে যখন এই ভবনে লাইটিং করা হয়। তো অবশ্যই যশোর জেলাতে যারা ভ্রমণ করতে আসবেন অবশ্যই এই কালেক্টরেট ভবনটি দেখে যাবেন। আশা করি আপনার ভীষণ ভালো লাগবে। আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাষরা শিব মন্দির। স্থানীয় লোকে এটাকে ছড়া শিব মন্দির নামেও চিনে থাকে। এই মন্দিরটি যশোরের চাষরায় অবস্থিত এবং এই মন্দিরটির নির্মাণ সময় হচ্ছে 1696 সাল। তখনকার সময় এখানকার যে স্থানীয় রাজা মনোহর রায় এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটি আটচালা ধরনের মন্দির। আটচালা রীতি বাংলার মন্দির স্থাপত্যকালের বিশেষ এক ধরনের রীতি, যেখানে বর্গাকার বা আয়তকার গর্ভগৃহের চৌচালা ছাদের উপরে আরেকটি ছোট চৌচালা ছাদ তৈরি করা হয়। শিব মন্দিরের সামনের দিকে 3টি খিলানযুক্ত প্রবেশদ্বার আছে এবং পুরো মন্দিরের সম্মুখে পোড়ামাটির ফলক এবং চমৎকারভাবে অলঙ্কৃত করা। মন্দিরটি দেখতে আসলেই বেশ সুন্দর। এই মন্দিরের গায়ে অসংখ্য পোড়ামাটির ফলক রয়েছে যেগুলো দেখতে আসলেই ভীষণ সুন্দর লাগে। আপনি যদি যশোরে আসেন, যশোর থেকে মাত্র 50 টাকা রিক্সা ভাড়া লাগে এখানে আসতে এবং আসলেই হচ্ছে রাস্তার পাশেই আপনি এই মন্দিরটি দেখতে পারবেন। আসলে এই মন্দিরটি খুবই সুন্দর এবং খুবই নকশা করে মন্দিরটি করা হয়েছে। বর্তমানে এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্বপ্রথম সুদীর্ঘ এবং দৃষ্টিনন্দন ভাসমান সেতু ঝাপা সেতুর উপরে। দৃষ্টিনন্দন এই সেতুটি যশোর জেলার মনিরামপুর থানার ঝাপা বাওরের উপর অবস্থিত এবং এই সেতুর দৈর্ঘ্য হচ্ছে 1300 ফুট।
দৃষ্টিনন্দন এই সেতুটি শুধু শখের বিষয়ে নির্মাণ করা হয়নি, এটির নির্মাণের পিছনে বড় একটি কারণ আছে। কারণ আমার পিছনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঝাপা গ্রাম। মূলত এই ঝাপা গ্রামের সাথে সড়ক পথের কোনো সংযোগ নেই এবং নৌকা ছাড়া যদি যেতে হতো তাহলে 10 কিলোমিটার ঘুরে আর কি যেতে হতো। তাই এই ভাসমান সেতুটি নির্মাণ করা হয়েছে এবং এই ভাসমান ব্রিজটি জনপ্রিয় হওয়ার মূল কারণ হচ্ছে এই ভাসমান ব্রিজটি তৈরিতে নির্মাণ করা হয়েছে নীল রঙের 839টি আর কি ব্যারেল বা হচ্ছে কন্টেনার, আর এটার উপরে স্টিলের একটা পাত দিয়ে খুব সুন্দর করে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। প্রয়োজনের জন্য বানানো এই ব্রিজটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ বেড়াতে আসে। বিশেষ করে বিকেল টাইমে এখানে সব ধরনের লোকেই ঘুরতে আসে, আর কেউ কেউ নৌকা ভাড়া করে কিংবা ট্রলার ভাড়া করে এই হাওরের সৌন্দর্যটা উপভোগ করে। সর্বোপরি এই জায়গাটি দেখতে ভীষণ সুন্দর। আপনি যদি যশোরে ভ্রমণ করতে আসেন অবশ্যই এই ব্রিজটি দেখে যাবেন। এবং আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, আরও একটি ভাসমান ব্রিজ নির্মাণ করা হয়েছে। ওই ভাসমান ব্রিজের নাম হচ্ছে বঙ্গবন্ধু ভাসমান সেতু 2। তো ওটা এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার। তো আপনারা যদি আসেন, এখানে না আসলে ওখানেও গিয়ে হচ্ছে এনজয় করতে পারেন বা ঘুরে বিষয়টাকে উপভোগ করতে পারেন। আমার পিছনে যে সুন্দর বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। তিনি যশোর জেলার সাগরদাড়ি উপজেলার কেশবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মূলত কবি মাইকেল মধুসূদন দত্ত এখানেই জন্মগ্রহণ করেছিলেন এবং তার শৈশব এখানেই কাটে। এখানের পুকুরে তিনি গোসল করেছিলেন, এখানে রাস্তাঘাটে তিনি চলেছিলেন এবং শৈশবের পরে তিনি কলকাতা পাড়ি জমান এবং সেখানেই তার জীবন শেষ করেন। প্রচণ্ড গরমে অবস্থা খারাপ। আমার পিছনে হচ্ছে কবির কাকার বাড়ি। মূলত মাইকেল মধুসূদন দত্ত আমার খুবই ফেভারিট একজন হচ্ছে কবি, কারণ আমার মতো উনি বাংলা এবং ইন্ডিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কবি ছিলেন। যদি ওনার শুরুটা একটু ভুল ছিল, কারণ উনি চেয়েছিলেন যে ইংরেজি সাহিত্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে বা নিজেকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে, কিন্তু ইংরেজরা সেটা হতে দেয়নি। ইংরেজরা তার জ্ঞানের মূল্যায়ন সঠিকভাবে করেনি। পরবর্তীতে রাগে ক্ষোভে তিনি হচ্ছে আবার বাংলা সাহিত্য চর্চা শুরু করেন এবং তিনি কিন্তু বাংলা কবিতার সনেটের প্রবর্তক বা সনেটের প্রতিষ্ঠাতা কিন্তু এই কবি মাইকেল মধুসূদন দত্ত। শততেহে নদ তুমি পরমোর মনে, শতত তোমার কথা ভাবিয়ে বিরলে। কোন নদের কথা বলেছেন জানেন? এই নদ, এটা হচ্ছে কপোতক্ষ নদ। তাই কবি বারবার হচ্ছে এই কপোতক্ষ নদের কথা তিনি মনে করেছিলেন, তিনি স্মরণ করেছিলেন, কারণ তার শৈশবটা কেটেছে এই কপোতক্ষ নদের আবহাওয়া এবং এই কপোতক্ষ নদকে ঘিরেই। তিনি যখন এখানে এই বাংলাতে আবার এসেছিলেন তখন সেই ঘটনাটা বা সেই কাহিনীটা তিনি ভুলে যেতে চেষ্টা করবেন বা ভুলে যেতে চেষ্টা করেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। কারণ সেই সময়টা তার জীবনের সব থেকে কষ্টের একটি সময় ছিল, কারণ তার মা যখন অসুস্থ হয়ে গিয়েছিল তখন তিনি তার সপরিবারে এই কপোতক্ষ নদ ধরেই এই বাংলাতে এসেছিলেন তার মাকে দেখতে। কিন্তু এই গ্রামের লোকজন তাকে তার বাড়িতে প্রবেশ করতে দেয়নি, কারণ তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, হিন্দু থেকে খ্রিস্টান হয়েছিলেন। এই ধর্মত্যাগের কারণে তাকে তার পরিবার সহ হচ্ছে এই বাসাতে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তীতে তিনি কপোতক্ষ নদের তীরে কাঠ বাদাম গাছের নিচে টানা 14 দিন তাঁবুতে হচ্ছে ঠেকেছিলেন, কিন্তু তারপরও তার গ্রামের লোকজন তাকে প্রবেশ করতে দেয়নি। পরবর্তীতে তিনি মনক্ষুণ্ণ হয়ে একেবারে কি বলবো কষ্টে তিনি তার সপরিবারে আবার কলকাতা পাড়ি জমিয়েছিলেন এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। আমার মনে হয় যে তিনি মৃত্যুবরণ করার আগে বারবার এই সিটটাকে হয়তো ভুলে যেতে চেয়েছিলেন যে তার এলাকার লোকজন তার বাড়িতে তাকে প্রবেশ করতে দেয়নি। আসলে কবি মনে হয় যখন ইংরেজি চর্চা করেছিলেন তখন ইংরেজরা তাকে অবহেলিত করেছিল, তখন যে কষ্টটা না পেয়েছে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট পেয়েছে। তার মা অসুস্থ থাকা অবস্থায় তাকে হচ্ছে তার বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে। এই কপোতক্ষ নদের তীরে এসে আমার সেই কথা বারবার মনে পড়ে যে এই নদকে ঘিরে কতই না হচ্ছে কবির স্মৃতি ছিল এবং শেষ পর্যায়ে কবি মনক্ষুণ্ণ হয়ে এই কপোতক্ষ নদ ধরেই আবার ভারতে পাড়ি জমান।
বর্তমানে এখন আমি আছি যশোরের জেস গার্ডেন পার্কে। অ্যাকচুয়ালি পার্কটি খুবই নিরিবিলি এবং খুবই সুন্দর দেখতে। যশোর জেলা থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে। আপনার রিক্সা ভাড়া লাগবে 40 থেকে 50 টাকার মতো। এখানে আসলে খুব সতেজ একটি পরিবেশ আপনি পেয়ে যাবেন। অ্যান্ড এই পার্কে ওয়াটার পার্ক আছে এবং বিভিন্ন রাইড আছে, যে রাইডগুলোতে আপনি চড়ে আপনার সময়কে খুব ভালো করে এনজয় করতে পারবেন। এখানে বাচ্চাদের একটি কর্নার আছে এবং বাচ্চাদের এই কর্নারে বিভিন্ন ধরনের রাইড আছে, যে রাইডে চড়ে বাচ্চারা খুবই এনজয় করতে পারবে। অ্যান্ড এখানে বোট রাইড আছে, যেখানে সব বয়সের লোকেরা রাইড করতে পারবে অ্যান্ড সময়টাকে দারুণভাবে উপভোগ করতে পারবে। আর এখানে একটা ওয়াটার পার্ক আছে, যেখানে আবার ঢুকতে গেলে আবার টিকিট কাটতে হয়, কিন্তু ওখানে আবার সুইমিং পুল আছে, মানে ওয়াটার অ্যাক্টিভিটিস যত সব থাকার দরকার সেগুলো আছে। অ্যান্ড সব থেকে যেটা ভালো লাগার বিষয় হচ্ছে খুব নিরিবিলি থাকার কারণে এই পার্কে আসলে কাপল দেখা যায় খুব। ঠিক আছে, আপনি যেদিকে তাকাবেন সেদিকে আপনি কাপল দেখতে পারবেন, যেটা দেখলে আসলে বেশ ভালোই লাগে। অ্যান্ড আমার মনে হয় যশোর জেলায় খুব ভালো একটি ডেটিং প্লেস হচ্ছে এটি। সো যাই হোক, এখানে ফ্যামিলি নিয়েও সবাই আসে অ্যান্ড মানে সব বয়সের লোকেরাই এখানে আসে। যদি আপনি আসেন খুব ভালো করে এনজয় করতে পারবেন। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভরতের দেউল। এটি যশোর জেলায় অবস্থিত, একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই দেউলটি অবস্থিত। দেউলটি দেখতে খুবই সুন্দর। এই দেউলটি কত সালে স্থাপন করা হয় সেটি জানলে আপনি অবাক হবেন। ধারণা করা হয় আর কি যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করে বা আমাদের ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন তার 200 বছর পরেই এই দেউলটি প্রতিষ্ঠিত করা হয় এবং এটিকে খনন করা হয় 1900 শতকের শেষ দিকে। মানে এখনকার সাল হিসাবে যদি আমি ধরতে যাই তাহলে প্রায় 1800 বছর আগে এই দেউলটি প্রতিষ্ঠিত করা হয়। ভাবা যায় যে এত পুরনো একটা দেউল, ঠিক আছে, সেটিকে আমি নিজ চোখে দেখবো এবং আপনাদের দেখাবো। যদিও ওইরকমভাবে দেখাতে পারিনি, তবে যশোর জেলায় যারা ভ্রমণ করতে আসবেন তারা একটু কষ্ট করে হলেও এই দেউলটি দেখে যাবেন, কারণ এত পুরাতন একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন কেন দেখবেন না। তো অবশ্যই এখানে এসে অবশ্যই এই বিষয়টা দেখে যাবেন এবং ছবি তুলে যাবেন। আমার পিছনে যে ইমারতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি হামামখানা। এটির নাম হচ্ছে মির্জানগর হামামখানা। এটি প্রতিষ্ঠিত কাল হচ্ছে সম্রাট আকবরের সময়কাল। তিনি যখন শাসন করেছিলেন তখনকার সময় নির্মিত এই হামামখানাটি, আর এটি নির্মাণ করেছিলেন সম্রাট আকবরের শ্যালক পুত্র। আমার পিছনে যে হাম্মামখানাটি রয়েছে এই হাম্মামখানাটি একেবারে ধ্বংসের পথে। এখানে একটি রাজবাড়ি ছিল, রাজবাড়ি তো ধ্বংস হয়েই গেছে। আর এই হাম্মামখানায় রাজা এবং এখানে জমিদাররা গোসল করত এবং এই হাম্মামখানাটি একেবারে প্রতিষ্ঠিত একটি জায়গা ছিল সবার কাছে, বা একটি ফেমাস একটি জায়গা ছিল সবার কাছে। তো বর্তমানে এর অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে। আর এই হাম্মামখানার তৈরির পিছনে একটি ইতিহাস আছে এবং এখানে সুন্দর একটি ইতিহাস আছে। তো চলুন সংক্ষেপে ইতিহাস সম্পর্কে একটু জেনে আসি। বিভিন্ন ঐতিহাসিকগণদের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে নুরুল খাঁ অত্র এলাকার ফৌজদার নিযুক্ত হন। তিনি বুড়িগঙ্গা নদীর তীরে মতিঝিল নামে দুর্গ নির্মাণ করেন। 10 ফুট উঁচু প্রাচীর বিশিষ্ট দুর্গের একটি অংশে হাম্মামখানা স্থাপন করা হয়। 1996 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মির্জানগর হাম্মামখানার প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে ঘোষণা করে। বর্তমানে এখন আমি আছি বাংলাদেশের বিখ্যাত একটি সিনেমা হল এবং যশোর জেলার ঐতিহ্যবাহী একটি সিনেমা হল মনিহার সিনেমা হলের মধ্যে। অ্যাকচুয়ালি এখানে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে। আমি একটা সিনেমার টিকিট কেটি অ্যান্ড সিনেমাটি হলো কিল হিম। আর এটার মধ্যে প্রবেশ করে আমি অবাক, একটা সিনেমা হল যে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় বা জোসভাবে এই ডেকোরেশনটা করা হয়েছে, যেটি দেখলে আপনার ভীষণ ভালো লাগবে। এই সিনেমা হলটির ইতিহাস আসলে খুবই সুন্দর। 1883 সালে এই সিনেমা হলটি যাত্রা শুরু করে এবং
এশিয়া মহাদেশের বড় বড় সিনেমা নাকি এই হলে রিলিজ হতো এবং অনেকেই নাকি এই হলটার প্রশংসায় পঞ্চমুখ হতো এবং বাংলাদেশের সব বড় বড় সিনেমা নাকি হচ্ছে সর্বপ্রথম এই হলেই রিলিজ হতো। সো এত সুন্দর একটি হলে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। সো আর কথা বলবো না, এখন আমি হচ্ছে সিনেমাটা দেখবো অ্যান্ড রিভিউ আপনাদের জানাবো না, বাট আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি আপনারা যদি যশোর জেলাতে আসেন তাহলে অবশ্যই এই মনিহার সিনেমা হলে সিনেমা দেখে যাবেন, বা এই মনিহার সিনেমা হলের ইন্টেরিয়রটা দেখলে বা এই ডিজাইনটা দেখলে আপনার ভীষণ ভালো লাগবে। সচরাচর এরকম সিনেমা হল দেখা যায় না। যারা ট্রাভেলিং টাইমে ট্রাভেল টি শার্ট পরতে চান কিংবা ট্রাভেল রিলেটেড সমস্ত গেজেট পেতে চান, তারা এখনই যোগাযোগ করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করুন। আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। আর ভিডিওটির সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আশা করি ওখান থেকে চোখ বলিয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।